ওয়েলকাম টু সিরাজম একাডেমি সেমিস্টার 6। সবাইকে ওয়েলকাম। সেমিস্টার 5 তোমাদের খুব ভালো এক্সাম হয়েছে আশা করি, হওয়া উচিত, কারণ তোমাদের এবার কোশ্চেন যথেষ্ট সহজ ছিল, স্ট্যান্ডার্ড ছিল। সেমিস্টার 6 অর্থাৎ একটা অদ্ভুত রকম লাস্ট সেমিস্টার। অদ্ভুত বলতে এই সেন্সে যে অতিরিক্ত সিলেবাস, সেই সেমিস্টার তোমাদের জন্য ওয়েট করছে। তোমরা কনফিউজড যে স্যার কী পড়বো, কী নেব, কোন টপিকস নেব, এই কনফিউশন দূর করার জন্যই এই লেকচার। বেসিক্যালি আমি কি কি পড়াই, কোন টপিক্সটা নেওয়া উচিত, বিকজ অফ চয়েস বেস কারিকুলাম সিস্টেম, অর্থাৎ ডিএসসি পেপারে চয়েসের একটা গল্প এই সেমিস্টারে প্রথম থাকলো। তার মানে কোন কোন সাবজেক্টটা চয়েস করলে আমার সুবিধা হবে। যেহেতু তোমরা সবাই কনফিউজ, সেই কারণে আজকে আমি ডিটেলস জায়গাটা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমি কি কি পড়াবো, কোন কোন টপিকসগুলো আমাদের সিলেবাসে সেমিস্টার 6-এর মধ্যে আছে, সেই টপিকসগুলো একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ 2025 সালে 6 সেমিস্টারের CC13 ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, যেটা আমার কম্পালসারি পেপার, সবাইকে পড়তে হবে। ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস পেপার, এটা পাতি পিওর অ্যানালাইসিস বলতে পারো, বিশুদ্ধ গণিত বলতে পারো এই পেপারটা। এর সঙ্গে প্যারালাল আরেকটা পেপার ডিএসসি বি, যেটা টপোলজি। সো টপোলজিটা অপশনাল পেপার, যদিও টপোলজির সঙ্গে অন্য কোনো পেপার আছে, সেটা হচ্ছে অ্যাডভান্স মেকানিক্স আছে। তো টপোলজিটা অন্যরকম একটা সাবজেক্ট। যারা ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস ভালোবাসবে, যাদের এটা দারুণ লাগে, অ্যানালাইসিসগুলো যাদের দারুণ লাগে, তাদের টপোলজিটাও ভালো লাগবে। টপোলজি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা বিগত দিনগুলোতে পড়িয়ে আমি যেটা বুঝেছি, যে সমস্ত বাচ্চাগুলো অ্যানালাইসিসটাকে ভয় পায় না, যারা বলে যে স্যার বাকি সাবজেক্টের থেকে অ্যানালাইসিসটা ভালো, পছন্দসই সাবজেক্ট, আমি না হয় কিছু নাম্বার কম পেলাম, তাতে কি এসে গেল, সে সাবজেক্ট আমি শিখলাম, আমার ফিলিং ভালো হলো, তাহলে টপোলজি, তাহলে তোমার জন্য টপোলজি। সো টপোলজি তখনই নেবে যখন অ্যানালাইসিসের বেসিক কনসেপ্টগুলো তোমার দারুণ আছে। টপোলজি বলে আরেকটা পেপার। নেক্সট আরেকটা চয়েস বেস ডিসিপ্লিন যে পেপার আছে, সেই চয়েসটা কেন বলছি, কারণ ডিফারেন্সিয়াল জিওমেট্রির সঙ্গে আরও প্যারালালি পেপারগুলো আছে। আমি যেহেতু ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা পড়াবো, সেই জন্য তোমাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা বলছি। বাকি পেপারগুলো কি আছে না আছে সেগুলো অবশ্যই বলে দেবো। সো ডিফারেন্সিয়াল জিওমেট্রি কেমন? ইজি, সব থেকে ইজি চ্যাপ্টার, সব থেকে ইজি চ্যাপ্টার ডিফারেন্সিয়াল জিওমেট্রি। কেন ইজি? কারণ এখানে 20 থেকে 25 লেকচার, সামান্য কটা লেকচার দিয়ে যদি 65 মার্কস প্লাস 35, অর্থাৎ 100 মার্কসের একটা পেপার যদি হয়, যেখানে তুমি 100% কমন পাবে, হুবহু কমন পাবে, বোঝানো যাবে যে এই পেপারটা থেকে কোন কোশ্চিন আসতে পারে না আসতে পারে, যেহেতু বোঝানো যায় যে হ্যাঁ ইমিডিয়েটলি তুমি কমন পাবে। কোশ্চিন কোন শেয়ার করে সেটাও আমরা জানি, বা আমি আমার সঙ্গে ভালো পরিচয় আছে। স্যার যেটা লাস্ট পর্যন্ত সাজেশন দেয় সেটাই আলটিমেটলি কোশ্চিন হয়ে যায়। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি খুব ইজি একটা চ্যাপ্টার। এই পেপারটা আমার স্পেশাল পেপার ছিল পিওর ম্যাথমেটিক্সে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমি যে ম্যাডামের কাছে পড়েছিলাম, ওনার নাম হচ্ছে মঞ্জুষা মজুমদার, ওনার বই আছে, ওনার কাছে আমার একটা স্পেশাল পেপার ছিল। সো ভালো একটা টপিক, এই টপিক্সটাও তোমরা নিতে পারো। টপোলজি থেকে তো হাজার গুণে সহজ, কিন্তু টপোলজিটা পড়তে ভালো লাগবে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি মনে হবে যে স্যার এটা যদি আমি কমন না পাই হয়তো লিখতে পারবো না। তো টপোলজি পড়তে ভালো লাগবে, ডিফারেন্সিয়াল জিওমেট্রি সহজ আছে, ইজি আছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য দুটো পার্ট, একটা হচ্ছে টেনসার ক্যালকুলাস আর তার সঙ্গে ডিফারেন্সিয়াল জিওমেট্রির পার্ট। টেনসার ক্যালকুলাস দীর্ঘদিন আমাদের সিলেবাসে ছিল, এখন টেনসার ক্যালকুলাসের সঙ্গে ডিফারেন্সিয়াল জিওমেট্রি জুড়ে এটা আরেকটা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট। তো এই তিনটে টপিকস আমরা পড়াবো, জাস্ট তিনটে টপিকস। ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, যে টপিক্সটা বলে বোঝানো যাচ্ছে না, এই টপিক্সের থেকে ভালো টপিক্স হতে পারে না। কমপ্লেক্সটা অপেক্ষাকৃতভাবে ইজি লাগবে, নামটা শুধু কমপ্লেক্স। কমপ্লেক্স আসলে ওটা সিমপ্লেক্স বলা উচিত ছিল, আর সিমপ্লেক্স মেথডগুলোকে বলা উচিত ছিল কমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড মানে এলপিপিতে যারা যারা সবে সবে এক্সাম দিয়ে এসছো, তাদের নিশ্চয়ই বলবে যে স্যার সিমপ্লেক্স মেথডের অঙ্ক আমি নামাতে পারিনি, কারণ ওটা কমপ্লেক্স। কিন্তু কমপ্লেক্স অ্যানালাইসিসটা সত্যিই খুব ইজি একটা টপিক। তো এই কটা টপিকস আমি পড়াবো, মনে হচ্ছে হয়তো এই টপিক,
কিন্তু কত যে টাইম লাগবে, কতটা যে এফোর্ট দিতে হয়, সেটা পড়ানোর পর তোমরা বুঝতে পারবে। লাস্ট দিন গিয়ে হয়তো বলবে যে স্যার সত্যি আপনি খুব পরিশ্রম করেছেন। তো লাস্ট দিন পর্যন্ত যেতে হবে। তারপরে আর যে সমস্ত ছেলেপেলেগুলো এত দূর পর্যন্ত চলে এসছে, এই 6 সেম পর্যন্ত যারা চলে এসছে, 5th সেম, 3rd সেম, 4th সেম সব কভার করে যখন এই সেমে চলে এসছে, তার মানে তার কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। তার মানে সে অটোমেটিক্যালি যেন এখানে পাস করে যাবে। এই সেমে সাপ্লি মানেই কিন্তু ইয়ার লস। এই সেমে সাপ্লি যেন কোনো মতেই না হয়, এই সেমের সাপ্লি মানেই কিন্তু ইয়ার লস। তো যারা 6th সেম পর্যন্ত এসছো, করোনা কাল, কোভিড কাল পেরিয়ে যারা 6th সেম পর্যন্ত এসছো, আমি তোমাদেরকে স্যালিউট করছি। তোমরা এই সেমটা একটু টাফ হলো, এই সেমটা তোমরা সবাই ঠিকঠাকভাবে পাস করে যাবে। তোমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচটা কিন্তু পরীক্ষা দিয়ে 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 পাস করেছো। অর্থাৎ এই ব্যাচটাই কিন্তু একমাত্র যারা করোনাকালের বাম্পার অফারগুলো খুব একটা পাওনি। তো তার মানে তোমরা এই চ্যাপ্টারগুলো ভালো বুঝতে পারবে। তো অসম্ভব ভালো চ্যাপ্টার, তোমরা ভরসা রাখতে পারো। তোমরা যদি মনে করো যে স্যার আমি পুরো ছেড়ে দিলাম আপনার উপর, আপনি যখন বলছেন ভালো চ্যাপ্টার, তাহলে ভালোই হবে হয়তো, তাহলে বিশ্বাস করতে পারো। সেই চ্যাপ্টারগুলো কেমন কি হবে তার ডিটেলস আমি তোমাদের সিলেবাসটাকেও একটু বলে দিচ্ছি। আমি ডিটেলসই আলোচনা করব এই উদ্দেশ্যে আজকের লেকচার। তো ডিটেলস সিলেবাস বলতে গিয়ে শুরুতে আমি যে জায়গাটা তোমাদেরকে বলবো সিলেবাসের, সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস। তো ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিসের 65 মার্কস, এগুলো বলার দরকার নেই, তবু বলছি 65 মার্কস টিউটোরিয়াল, অ্যাটেন্ডেন্স আর তার সঙ্গে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে টোটাল 100 মার্কস। তো 65 মার্কসের যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, ম্যাট্রিক্স স্পেসটাকে ইউনিট 1 বলা হচ্ছে, ম্যাট্রিক্স স্পেসের পরে কমপ্লেক্স অ্যানালাইসিস ইউনিট 2 বলা হচ্ছে। দুটো চ্যাপ্টার মধ্যে যদি কেউ বলো যে স্যার হার্ডনেস কঠিন কোন চ্যাপ্টারটা কেমন, আমি যে এটাকে তুমি যদি 75% কঠিন বলো, তাহলে এটা 25%। অর্থাৎ কমপ্লেক্স অ্যানালাইসিস মনে হবে পাতি টপিক, আর ম্যাট্রিক্স স্পেস মনে হবে স্ট্যান্ডার্ড টপিক, মনে হবে যে স্যার একটা ভালো টপিক পড়লাম। যদি কেউ বলে যে স্যার এই টপিকসটার সিলেবাসটা যদি আমি দেখতে চাই, তাহলে সেই সিলেবাসটা কেমন টাইপের, মানে কার সঙ্গে রিলেশন আছে, কার সঙ্গে গল্পগুলো মিল আছে, তাহলে আমি বলবো সেই সেটিনারের চ্যাপ্টারটার সঙ্গে মিল আছে। অর্থাৎ মাপার যে এসকে মাপার যে অ্যানালাইসিস ছিল, সেই অ্যানালাইসিসের সঙ্গে মিল আছে। বেসিক্যালি ম্যাট্রিক্স স্পেস মানে হচ্ছে যে কোনো একটা হায়ার ডাইমেনশনে বা একটা অন্য ডাইমেনশনের অ্যানালাইসিস। তাহলে হায়ার ডাইমেনশনের অ্যানালাইসিসের মধ্যে কি থাকতে পারে? প্রথমে ম্যাট্রিক্স স্পেস কি জিনিস ডেফিনেশন, তারপরে দেখবে ওপেন বল কাকে বলে, ওপেন সেট কাকে বলে, ক্লোজ সেট কাকে বলে, কমপ্লিমেন্ট অফ ওপেন সেট ক্লোজ সেট হয় সেটাও তোমরা জানো, ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলে, ইন্টিরিয়র অফ এ সেট বলতে কি বুঝি, সব পরিচিত টার্ম বুঝতেই পারছো। লিমিট পয়েন্ট কাকে বলে, ক্লোজার কাকে বলে, ক্লোজার অফ এ সেট, বাউন্ডারি পয়েন্ট কাকে বলে, বাউন্ডারি অফ এ সেট কাকে বলে, ইন্টিরিয়র পয়েন্টের প্রপার্টি, ক্লোজারের প্রপার্টি, বাউন্ডারির প্রপার্টি, বাউন্ডেড সেট কাকে বলে, এমনকি দুটো সেটের ডায়ামিটার কি, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কি, এই হচ্ছে গল্পগুলো। তুই বলছিস স্যার পরের চ্যাপ্টার, তাহলে যখন সেটিনারটা আমার হয়ে যাবে, ন্যাচারালি আমাদের সিকোয়েন্স আসবে। তাহলে সিকোয়েন্স যদি আসে, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, কোচি সিকোয়েন্স কাকে বলে, কনভার্জেন্ট হবে কি না এভরি কোচি সিকোয়েন্স কনভার্জেন্ট, সেই সব থিওরাম, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস কাকে বলে, তার মানে সবই প্রায় পরিচিত। এই টপিকসটা দীর্ঘদিন ছিল সিবিসিএস সিস্টেমের আগে, এই পর্যন্ত সিলেবাসে ছিল। সিবিসিএস সিস্টেমে তোমরা লাস্ট ব্যাচ, যদিও এর পরের ব্যাচটা হচ্ছে আবার সিসিএফ সিস্টেম, অর্থাৎ মেজর মাইনর, তখন হিউজ সিলেবাস চেঞ্জ হতে পারে। তো এই লাস্ট ব্যাচের পরের দিকের যে টপিক যেগুলো সিলেবাসের মধ্যে ইনক্লুড হলো, সেটা কি পরিচিত সব, মানে ম্যাপিং ডিফাইন করতে বলছে। তাহলে ফাংশন ডিফাইন করতে বললো, ফাংশন ডিফাইন করলে তার কন্টিনিউয়াস কাকে বলে, তার লিমিট বলতে কি বুঝি, তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে কি বুঝি, ইউনিফর্ম কন্টিনিউটি বলতে কি বুঝি, তারপরে কম্প্যাক্টনেস কি জিনিস, সিকোয়েন্সিয়াল কম্প্যাক্টনেস এটা নতুন টপিক, হাইনাবোরেল সেট কি জিনিস এটা একদমই একটু নতুন লাগবে। তারপরে একটা কানেক্টেডনেস একদম নতুন মনে হবে, কানেক্টেডনেস সংক্রান্ত বেশ কিছু রিলেশন। তারপরে একটা বানাক ফিক্সড পয়েন্ট বলে আরেকটা থিওরাম। অর্থাৎ এখান থেকে এতটা যে টপিক দেখতে পাচ্ছ, সেই টপিকসটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেসের জন্য। এটা দারুণ একটা টপিক।
ম্যাট্রিক্স স্পেসের যে টপিক্সটা তুমি দেখছো তার যদি বলো রেফারেন্স বুক বা কোন বইগুলো পড়বো, আমি সেই বইগুলোর লিস্ট তোমাদেরকে দিচ্ছি। তার আগে আমি একটু বইগুলো দেখিয়েও দিচ্ছি। আমরা ম্যাট্রিক্স স্পেসের জন্য যে বুকটাকে রেফার করব ইনিশিয়ালি সেটা হচ্ছে এমডি ইসমাইল হক। এই বইটা বেটার, পাতলা বই, দেখেই বুঝতে পারছো। সো ম্যাট্রিক্স স্পেসের সম্পূর্ণ বুক, এই পুরো বুকটা কিন্তু আছে সিলেবাসে। এটা যদি বলো যে স্যার এই বই আর এর সঙ্গে প্যারালাল ওরকম টাইপের কিছু বুক আছে, আমি বলছি ইয়েস, সেই বইটা হচ্ছে মানবেন্দ্রনাথ মুখার্জি, আমাদের স্যার, ইসমাইল স্যারেরও স্যার। তা আমাদের স্যার মানে ক্যালকাটা ইউনিভার্সিটির পিওর ম্যাথমেটিক্সের মানবেন্দ্রনাথ মুখার্জি। ওনার নাম এমএনএম আমরা জানতাম, তো এমএনএম ওই স্যারের ম্যাট্রিক্স স্পেসের একটা বুক, সেই বুকটাও বেটার। কিন্তু ওর থেকেও বেটার হচ্ছে ইসমাইল হকের বুক। তাহলে এই বইটা আমরা ম্যাট্রিক্স স্পেসের জন্য পড়ব। যদি বলো যে আরও কিছু বুক আছে কিনা, তাহলে উত্তর হচ্ছে ইয়েস, আরও বই আছে। যেমন ম্যাট্রিক্স স্পেসের জয়দীপ সেনগুপ্তের একটা বই আছে, অতটা ভালো নয়, কিন্তু আগে যেহেতু খুব একটা বুক ছিল না তখন এই বইটা ছিল। এছাড়া আরেকটা খুব স্ট্যান্ডার্ড বুক আছে যেটাকে বলা হচ্ছে খলিল আহমেদ জৈন, ওনার একটা বই আছে ম্যাট্রিক্স স্পেস, ওটাও খুব ভালো স্ট্যান্ডার্ড একটা বুক। তো যদিও আমি সবাইকে রেফার করব যে ম্যাট্রিক্স স্পেসের জন্য একটা বই যদি নাও, অত টাকা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা এই বইটা নাও, নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই গেল ম্যাট্রিক্স স্পেসের এইটুকু সিলেবাস। কিন্তু এইটুকু সিলেবাস কভার করতে গেলে যেহেতু অ্যানালাইসিস, যেহেতু বিশ্লেষণ করার গল্প রইল, তার মানে আমাকে ডিটেলস আলোচনা করতে হবে, টাইম লাগবে। টাইম লাগবে, প্রচুর এফোর্ট লাগবে, মনে হবে যেন এমন একটা টপিকস পড়াচ্ছি যে টপিক্সটা সত্যি অন্যরকম। একটু টাইম লাগবে, আমার পরিশ্রম হবে, তোমরা তো ক্লাসই করবে না। সো আমার শুধু খালি পরিশ্রম হবে, তোমরা বেকার বেকার সাথে রেকর্ডিং দেখবে কেউ কেউ। সো দেখো যাই করো না কেন, কিন্তু এটা ভালো একটা টপিক। চলে আসো কমপ্লেক্স অ্যানালাইসিস। কমপ্লেক্স অ্যানালাইসিসের সিলেবাসটা হচ্ছে সামান্য এইটুকুই, ওকে। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথমে কি আছে, আমি যে কমপ্লেক্স অ্যানালাইসিসের প্রথমেই আছে যে স্টিওগ্রাফি প্রজেকশন বলে একটা প্রজেকশন, যে প্রজেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর ওই প্রজেকশনটা কি জিনিস সেটা বোঝাতে হবে ঠিকঠাক করে। তারপরে কনসেপ্ট অফ কমপ্লেক্স প্লেন কি জিনিস, রিজিয়ন কমপ্লেক্স প্লেন কি জিনিস, লিমিট কি জিনিস, লিমিট ইনভলভিং ভেরিয়েবল কি জিনিস। তার মানে লিমিট পেয়ে গেলে কন্টিনিউটি পেয়ে গেলে, তা লিমিটের পরে আসবে কন্টিনিউটি। হ্যাঁ, লিমিটের পরে আছে কন্টিনিউটি, তাহলে কন্টিনিউটি কি জিনিস, লিমিট কন্টিনিউটি, এই দুটো পাওয়ার পর কি হবে, ডেরিভেটিভ। তারপরে আর্টিকেলটাতেই আছে ডেরিভেটিভ। তাহলে লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব। যখনই ডেরিভেটিভ আসবে তখন আরও কতগুলো টপিকস আসবে, সেটা হচ্ছে কোচি রিমেন ইকুয়েশন কি জিনিস, সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ডিফারেন্সিবিলিটি কি জিনিস, অর্থাৎ কোনো একটা কমপ্লেক্স ফাংশন সে ডিফারেন্সিয়েবল কোন কন্ডিশনের আন্ডারে হবে, অ্যানালাইটিক ফাংশন কি জিনিস। তারপরে তুমি পেয়ে যাবে লগারিদমিক ফাংশন কেমন, এক্সপোনেনশিয়াল ফাংশন কেমন, ট্রিগোনোমেট্রিক ফাংশন কেমন, হাইপারবোলিক ফাংশনগুলো কেমন। আর লাস্ট একটা টপিকস আছে সেটা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন বলতে কি বুঝি, এটা প্রথম দিকে। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রায় বলে আসতাম, যদি তোমরা সিকোয়েন্স না জানো, সিরিজ যদি না জানো, তাহলে ফিউচারে তোমাদের প্রবলেম হবে। তো সিকোয়েন্স সিরিজের ওপর নির্ভর করেই পাওয়ার সিরিজ, খুব স্ট্যান্ডার্ড ভালো একটা টপিক। তো পাওয়ার সিরিজ কি জিনিস, তার সঙ্গে চলে আসছে ক্যালি হ্যামিল্টন থিওরেম, যেটা তোমরা সিরিজ অফ ফাংশনে পাওয়ার সিরিজও পড়েছিলে। রেডিয়াস অফ কনভার্জেন্স কি জিনিস, কিন্তু এটা কমপ্লেক্স নাম্বারের জন্য। ইউনিফর্ম আর অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলতে কি বুঝি পাওয়ার সিরিজের ক্ষেত্রে, সেটা আরেকটা টপিক। তারপরে চলে আসো নতুন টপিক, কন্ট্যুর কি জিনিস আর কমপ্লেক্স ইন্টিগ্রেশন কি জিনিস। তার মানে যেমন রিমেইন ইন্টিগ্রেশন আমরা পেয়েছি, তো কমপ্লেক্স ইন্টিগ্রেশন কি জিনিস সেই টপিকসটা হচ্ছে দিস ওয়ান। তো কমপ্লেক্স অ্যানালাইসিস ইজি লাগবে, ম্যাট্রিক্স স্পেসের থেকে 1000 গুণে ইজি লাগবে। এর জন্য যে বুকগুলোর কথা বলবো, সেটা আমি এতগুলো বুকের মধ্যে একটা বুক খুব বেশি করে রেফার করি, সেটা হচ্ছে দিস ওয়ান, কমপ্লেক্স অ্যানালাইসিস। বইয়ের পাবলিশার হচ্ছে রামনাথ কেদারনাথ পাবলিকেশন, কিন্তু নাম হচ্ছে বিএস ত্যাগী। এই বইটা যে খুব অ্যাভেলেবেল বাজারে তা নয়, পাওয়া যায় না, কিন্তু খারাপ নয়, ভালো বুক, বিএস ত্যাগীর বুক। এছাড়া আর একটা বুক আছে যেটা আগে ছিল, সেটা হচ্ছে এখন আর নেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে ইউসি দে। এই কমপ্লেক্স অ্যানালাইসিসের স্টিওগ্রাফি প্রজেকশন হচ্ছে দিস ওয়ান।
আর এই ছবিটা আমি কভারে দেখেছিলাম বলে এই বইটা নিয়েছিলাম, কিন্তু এটা ইনকমপ্লিট বুক। তুমি বলছো কেন? কারণ আগে আমাদের শুধু স্টিরিওগ্রাফি প্রজেকশন আর ডেরিভেটিভের এই জায়গাটা সিলেবাসে ছিল, কিন্তু পরবর্তীতে সিলেবাসটা যেহেতু বাড়ানো হলো, তো পরের দিকে টপিকসগুলো এখানে আর নেই, তো তার জন্য আমাকে নতুন বুক নিতেই হচ্ছে। তো বেটার বুক হচ্ছে বিএস ত্যাগী। কিন্তু তোমরা যদি বলো যে স্যার সচরাচর টিচার কোন বইটা সব থেকে বেশি রেফার করবে, তার উত্তর হচ্ছে সব থেকে বেশি রেফার করবে, অর্থাৎ আমরাও পড়ে এসেছিলাম, সেই বইয়ের নাম হচ্ছে এস পন্নস্বামী, ফান্ডামেন্টাল অফ কমপ্লেক্স অ্যানালাইসিস, এস পন্নস্বামী। এই বইটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম টিচার রেফার করবে। মাস্টার ডিগ্রি যদি তোমরা পড়ো তখনও কমপ্লেক্স অ্যানালাইসিসের কন্টিনিউয়েশন আছে, তো এই বইটা সবাই রেফার করবে, এই বইটা সবাই রেফার করে। তো সেই কারণে কমপ্লেক্স অ্যানালাইসিসে তোমরা এই বইটা নিতে পারো, পিডিএফ ভার্সনও পেয়ে যাবে, না হলে আমার নোট পড়তে পারো, আমার নোটটা পড়লেও পেয়ে যাবে, আর কিছু লাগবে না। এছাড়া কি কমপ্লেক্স অ্যানালিসিসের অনেকগুলো বুক আছে? আমি বলছি ইয়েস। কমপ্লেক্স অ্যানালিসিসের নেক্সট যে বুক কথা বলছি সেটা হচ্ছে এস কুমার সেন স্যারের। এস কুমার সেন স্যারের বইটাও স্ট্যান্ডার্ড বুক, তো এই বুকটাও যদি তোমার মনে হয় নেওয়ার দরকার নিতে পারো। তাহলে কমপ্লেক্স অ্যানালিসিসের বই হচ্ছে দিস ওয়ান। এছাড়া কি আরও কোনো বুক আছে? আমি বলছি ইয়েস, সভাকর গাঙ্গুলি। এই স্যার কিন্তু আমার স্পেশালের স্যার। সভাকর গাঙ্গুলির কাছে আমি হারমোনিক অ্যানালাইসিস পড়েছি। আমার দুটোই স্পেশাল পেপার ছিল, একটা স্পেশাল পেপার হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, আরেকটা স্পেশাল পেপার হচ্ছে হারমোনিক অ্যানালাইসিস। তো হারমোনিক অ্যানালাইসিস শোভাকর গাঙ্গুলি স্যারের কাছে পড়েছিলাম, উনারই বই হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। তো এই বইটাও একটা স্ট্যান্ডার্ড বুক, কিন্তু এটা থেকে সব কিছু যে পেয়ে যাবে তা নয়। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা স্টিওগ্রাফি ছবি, এই ছবিটা ওটা কি জিনিস কি ব্যাপার সেগুলো আমরা যখন পরে করব বুঝতে পারবে। তো এই হলো আমার কমপ্লেক্স অ্যানালাইসিস ম্যাট্রিক্স পেজ, যেটা সবার কম্পালসারি পেপার। যেহেতু এটা কম্পালসারি পেপার, যেহেতু এই পেপারটা কম্পালসারি, সবাইকে পড়তে হচ্ছে, প্রচুর টাইম সাপেক্ষ। যদি এটা আমি ডেডিকেটেডলি না পড়াই তো ভালো লাগবে না। তো এই পেপারটা সবাই রেডি থেকো, ইন্টারেস্টিং, বাকি সমস্ত টপিক্সের থেকে ইন্টারেস্টিং পেপার। ওকে, যদি বলে যে স্যার ম্যাট্রিক্স স্পেসের জন্য কতগুলো লেকচার প্রিভিয়াস দিনগুলোতে আপনি করিয়েছেন, তার উত্তর হচ্ছে এটা প্রায় 40 থেকে 45টা লেকচার লাগবে শুধু ম্যাট্রিক্স স্পেস শেষ করার জন্য। কমপ্লেক্স অ্যানালাইসিস শেষ করার জন্য প্রায় 20 থেকে 25টা লেকচার লাগবে কমপ্লেক্স অ্যানালাইসিস শেষ করার জন্য। আমি টেন্টেটিভ বলছি, কিন্তু যেহেতু 2-3 বছর ধরে একই রকম পড়াচ্ছি, ভিডিও লেকচারগুলো বুঝতে পারছি যে কোথায় কোনটা আছে, হয়তো আপডেটেড অনেক কিছু হতে পারে, কিন্তু কতগুলো লেকচার লাগবে মোটামুটি বোঝা যায় 40 থেকে 45, 20 থেকে 25, এতগুলো লেকচার লাগবে একটা পেপারকে কভার করার জন্য। নেক্সট যে পেপার, আচ্ছা যে বইয়ের রেফারেন্সগুলো বলছিলাম সেটা হচ্ছে এমডি ইসমাইল হক, বইয়ের রেফারেন্স দিস ওয়ান, তোমাদের পিডিএফটা আমি দিয়ে দেবো। মানবেন্দ্রনাথ মুখার্জির যে বুক একাডেমি পাবলিকেশনের, সেই বুকটা আমরা এখানে পেয়েছি, এখানেও দেখতে পাচ্ছি একটু কালারটা চেঞ্জ আছে, কিন্তু এটা এমএনএম স্যারের বুক, খুব ভালো বুক। আমরা যখন টপোলজি পড়েছি, আমি এই স্যারের কাছে টপোলজি পড়েছি, এমএনএম স্যারের কাছে টপোলজি পড়েছি, আর এমএনএম স্যারকে দেখে রেসপেক্ট বাড়ে যে স্যার আপনি এত কঠিন টপিকসটা পড়িয়েছেন, মানে অন্যরকমই একটা রেসপেক্ট বাড়ে। তো মানবেন্দ্রনাথ মুখার্জি পিওর ম্যাথমেটিক্সে রিটায়ার্ড করে গেছেন, আমরা কিন্তু ওই স্যারের কাছেই পড়েছিলাম। তো মানবেন্দ্রনাথ স্যার ছাড়া, আচ্ছা এখন আবার সন্দীপ জানা বলে, এস জানা বলে স্যার পড়ান। কমপ্লেক্স অ্যানালাইসিস বিএস ত্যাগীর রামনাথ কেদারনাথ পাবলিকেশনের বুক হচ্ছে দিস ওয়ান। সবাই আশা করি তোমরা বুঝতে পারছো, আমি পিডিএফটা দিয়ে দেবো। নেক্সট আমি অল্টারনেটিভ বুক হিসাবে এই এস কুমার এক্স পণ্যস্বামীর যে বইটা, সেই বইটাকে অল্টারনেটিভ বুক হিসাবে কমপ্লেক্স অ্যানালিসিসে ভাবতে পারি। আমার এই দুটো বই কিনলেই হয়ে যাবে। চলে আসো পরের টপিকস, যে টপিক্সটা হচ্ছে পয়েন্ট সেট টপোলজি। সো পয়েন্ট সেট টপোলজি প্রিভিয়াস দিনগুলো থেকেও আমি বলি, অনেক টিচার আছে ভাবে যে পয়েন্ট সেট টপোলজিটা দারুণ করে পড়িয়ে দেবে, ওনাদের কনফিডেন্স অন্যরকম, তুঙ্গে কনফিডেন্ট। তোমরা বিশ্বাস করবে না, পয়েন্ট সেট টপোলজি এই সাবজেক্টটা আমি যখন পড়তাম, আমি পড়েছি, টাচ করে গেছি, মোটামুটি জানি, তোমাদেরকে পড়াতে গিয়ে এই সাবজেক্টটা শিখেছি, এর একটা পারফেক্ট নোট তৈরি করেছি। সেই নোটটা আমি তোমাদেরকে দেব, কোনো বই লাগবে না, শুধু ওই নোট পড়ো আর কিচ্ছু লাগবে না।
সেই নোট আমি অ্যাপের মধ্যে দিয়ে দেবো তা বলিনি, আমি ওই নোট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করবে, ওখান থেকে দেখবে। মোবাইল থেকে দেখার, মোবাইল থেকে পড়ার বয়স কিন্তু শেষ হয়ে গেছে। মোবাইল থেকে আর পড়া যায় না। মোবাইল থেকে পড়লে বাবা মা পর্যন্ত বকাঝকা করে, সেই জন্য মোবাইল থেকে পড়ার বয়স শেষ। তো এটা একটা পারফেক্ট নোট আমার কাছে আছে। কি করে সাবজেক্টটা শিখেছি না, তোমাদেরকে পড়াবো সেই ভেবে এই সাবজেক্টটা শিখেছি। আমি চেষ্টা করেছি পারফেক্টলি শেখার। যদি কেউ বলে যে স্যার এটা থেকে ভালো ফিডব্যাক এসে, আমি ইয়েস। তোমরা যদি বলো যে কি করে স্যার বুঝলেন, আমি অন রেকর্ডিং বলছি, আর এটা সত্যি। সেটা হচ্ছে যে কল্যাণী ইউনিভার্সিটির বেশ কিছু ছেলে পেলে আমার কাছে টপোলজি পড়তো, ওদের টপোলজিটা ওখানেও ছিল, আবার মাস্টার ডিগ্রিতেও আছে। মাস্টার ডিগ্রিতে যে সমস্ত ছেলেপেলেগুলো এখানে পড়েছে, তারা তো যখন দেখছে যে মাস্টার ডিগ্রিতে আবার টপোলজি আছে, ওখানেও তো লাগছে, ওরা কি করলো, আমার এই টপোলজির কোর্সটাকে পারচেস করতে শুরু করলো। অর্থাৎ মাস্টার ডিগ্রি পড়ছে কিন্তু টপোলজির কোর্স আমারটা পড়ছে, মাস্টার ডিগ্রি টিচারের টপোলজিটা পড়ছে না। যারা এখন টপোলজি নেবে না, তারা যদি মাস্টার ডিগ্রি করো তাহলে তো তোমাদের টপোলজি নিতে হবে। যারা মনে করছো যে আমি স্যার এটাই আমার লাস্ট পড়া, পরবর্তীতে আর আমি পড়াশোনা করব না, আর আমার সত্যিই অ্যানালাইসিস খারাপ লাগে, তারা টপোলজি নিও না, তারা টপোলজি নিও না। কিন্তু কেউ যদি মনে করো যে না, আমি এটার পরেও ফার্দার পড়াশোনা করব, টপোলজি বা পিওর ম্যাথমেটিক্স হোক, অ্যাপ্লাইড যাই ম্যাথমেটিক্স হোক না কেন, সেখানেও পড়াশোনা করব, তাহলে তুমি টপোলজি নাও। না হলে মাস্টার ডিগ্রিতে গিয়ে আবার টপোলজি তোমাকে পড়তে হবে, এর পরের কন্টিনিউশন হয়তো পড়তে হবে। সেই কারণে টপোলজি দু ধরনের ছেলেপেলে নেবে। যারা অ্যানালাইসিসের বেসিক কনসেপ্টটা জানো তারা নেবে, নর্মাল বেসিক সেট, সেটিনারে তার ওপেন সেট কাকে বলে, লিমিট পয়েন্ট কাকে বলে, পয়েন্ট সেট থিওরি এগুলো কি বলে, সেগুলো যারা জানো তারা অবশ্যই নেবে। যারা মনে করছে যে না স্যার জানি না অত ভালো, কিন্তু যেহেতু আমাকে ম্যাট্রিক্স স্পেস পড়তে হচ্ছে, তাহলে আমার মনে হয় ম্যাট্রিক্স স্পেস পড়লেই অর্ধেক টপোলজি হয়ে যাবে, তাহলে টপোলজি নেওয়া উচিত। আমি যে ঠিকই ধরেছো, অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স স্পেস আর টপোলজি দুটোই সেম, কোনো পরিবর্তন নেই। যদি বলো কেন, তার উত্তর হচ্ছে টপোলজির সিলেবাস আর ম্যাট্রিক্স স্পেসের সিলেবাসের আমি একটু মিল খুঁজিয়ে দিচ্ছি। ডিসিপ্লিন স্পেসিফিক সাবজেক্ট, যেহেতু এই সাবজেক্টটা চয়েস বেস, এর সঙ্গে অ্যাডভান্স মেকানিক্স আছে, অনেকে অ্যাডভান্স মেকানিক্স নেয়, তাহলে অ্যাডভান্স মেকানিক্স নিলে এটা আর নেওয়ার দরকার নেই, যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। অ্যাডভান্স মেকানিক্সও ওরকম ছোটোমোটো সাবজেক্ট, কিন্তু খারাপ হয়তো লাগবে না, কমন পেলে বেঁচে যাবে, কমন না পেলে বাঁচবে না। তো ফুল মার্কস 65, 55 আর 20 মার্কস দিয়ে 100 মার্কস। সিলেবাসটা কেমন দেখতে রে বাবা, সিলেবাসটাতে কি আছে? সিলেবাসে প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্স স্পেস যেমন কাকে বলে ছিল, এবার বলছি টপোলজিক্যাল স্পেস কাকে বলে। তাহলে টপোলজিক্যাল স্পেস বুঝতে হবে, তার সঙ্গে আছে বেসিস সাব বেস কাকে বলে। এই পর্যন্ত তোমার ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন যেমন বুঝেছিলাম, এখানে টপোলজির ডেফিনেশন বুঝতে হবে আর এক্সাম্পল বুঝতে হবে। তারপরে একটা সেম, তুই বলছি কেন, তারপরে কি কি আছে? তারপরে যেটা আছে সব পরিচিত, দেখো নেভারহুড কাকে বলে, ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলে, লিমিট পয়েন্ট কাকে বলে, ডিরাইভ সেট কাকে বলে, বাউন্ডারি অফ এ সেট কাকে বলে, তারপরে চলে আসো ক্লোজ সেট কাকে বলে, ক্লোজার আর ইন্টিরিয়র পয়েন্ট কাকে বলে, ডেন্স সেট কাকে বলে, সব পরিচিত, বুঝতেই পারছো। তারপর ফাইনাইট টপোলজিক্যাল স্পেস কি জিনিস, এবার বলছে এখানে ফাংশন ডিফাইন করো। ফাংশন ডিফাইন করলে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলে, তাহলে লিমিটও পেয়ে যাচ্ছে এখান থেকে। ওপেন ম্যাপ কাকে বলে, নতুন টার্ম একটা। ক্লোজড ম্যাপ কাকে বলে, তারপর বলছে হোমিওমরফিজম বা হোমোমরফিজম কাকে বলে। এইগুলো হচ্ছে নতুন নতুন কিছু টার্ম। তাহলে ম্যাট্রিক্স স্পেসেও যেমন তুমি নেভারহুড, ওপেন সেট, ইন্টিরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, ক্লোজার, ক্লাস্টার পয়েন্ট যা যা পেলে এখানেও তাই পাচ্ছ, সেম জিনিস পড়বে, শুধু স্পেসগুলো আলাদা। ওই জন্য ম্যাট্রিক্স স্পেস আর টপোলজি প্যারালালি পড়ানো যায়। অবশ্যই আমাকে ম্যাট্রিক্স স্পেসটা আগে শেষ করতে হবে, দেন টপোলজি। ম্যাট্রিক্স স্পেস আগে শেষ করে তারপরে আমার কিন্তু টপোলজি। চলে আসি, ম্যাট্রিক্স স্পেস শেষ মানে প্যারালালি একটু এগিয়ে যাওয়ার পর তারপরে টপোলজি। এবার পরের আর্টিকেলটাতে কি আছে, পরের আর্টিকেলটাতে নতুন টপিকস। কেন? কারণ ম্যাট্রিক্স স্পেসে যে প্রপার্টিগুলো হয় না, টপোলজিতে সেই প্রপার্টি হতে পারে। তাহলে পরের আর্টিকেলে T1 স্পেস কি জিনিস, T2 স্পেস কি জিনিস, কাউন্টেবিলিটি কি জিনিস। তারপরে দেখো এইখানেও একটা সিকোয়েন্স ডিফাইন করব, সেই সিকোয়েন্সের কনভার্জেন্স কি জিনিস, তার ক্লাস্টার পয়েন্ট কি জিনিস। সিকোয়েন্স টপোলজিতে সিকোয়েন্স বলতে কি বুঝি, তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া
হয়ে যাবে এটা হাইনি কন্টিনিউ ক্রাইটেরিয়া, তারপর T2 স্পেস কি জিনিস, এরকম করে করে আমাদের পরের টপিক। সো এইটুকু টপিকস হচ্ছে ইউনিট 2। ইউনিট 3-তে কি আছে? ইউনিট 3-তে যেটা আছে সেটা হচ্ছে কানেক্টেড স্পেস কি জিনিস। তুমি বলছো স্যার ম্যাট্রিক্স স্পেসও তো পেলাম কানেক্টেড স্পেস, আমি যে ইয়েস, এখানেও তাহলে আছে কানেক্টেড স্পেস কি জিনিস। তারপরে এখানেও আছে কম্প্যাক্ট স্পেস কি জিনিস, যেটা ম্যাট্রিক্স স্পেসেও আমি কম্প্যাক্ট স্পেস পেয়েছিলাম, সেই কম্প্যাক্ট স্পেস এখানেও আছে। তারপরে তোমার বলছে যে কম্প্যাক্টনেসের পরে বল জানো ওয়েস্টার্স থিওরাম কি জিনিস, প্রপার্টি কি জিনিস। এই হলো আমাদের টপোলজির সিলেবাস। একটা ইউনিট, দুটো ইউনিট, তিনটে ইউনিট, এই তিনটে ইউনিট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। বই, রেফারেন্স বুক হচ্ছে আমার নোট। আর রেফারেন্স বুক আমি বলছি সুধীর কুমার পণ্ডিত, যেটা তোমাদের স্ট্যান্ডার্ডে, হ্যাঁ বইটা তো ভুল আছে বেশ কিছু, কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডের বই পড়তে অন্তত ভালো লাগবে। কেউ যদি বলো যে স্যার ভালো বই বলুন, তাহলে ভালো বই বললে এইগুলো হচ্ছে সব ভালো বই, সব নাম শুনেছ। লোকজন কি করবে? টপোলজির জন্য বই রেফার করবে, মানকার্স সব লোকজন, তবে এটা দারুণ বই সত্যি, কিন্তু আমাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে। সেই জন্য এই বইটা তোমরা যদি মনে করো নেবো না স্যার, আমি যে চলবে, না নিলেও চলবে, এই বইটা তোমরা নাও নিতে পারো, কিন্তু মানকার্সের বই থাকা উচিত। মনে হবে যেন মানকার্সের বই নেই তোমার কাছে, তাহলে টপোলজির মানকার্সের একটা বুক। এছাড়া আর কি বুক আছে যেটা তোমাদের এক্ষুনি বললাম, সেটা হচ্ছে দিস ওয়ান, সুধীর কুমার পণ্ডিত। আর কি কি বুক আছে? আমি সাবজেক্ট শেখার জন্য বইটা নিয়েছি। কি কি আছে? খুব ভালো বই কেডি যোশী, জেনারেল টপোলজি, কেডি যোশীর পরে আর কি আছে? আর একটা আছে এস কুমারসেন স্যারের কিন্তু সব বই। তো টপোলজি সেটা কুমারসেন, আর তার সঙ্গে বিক্রম আইঠাল, তার টপোলজি বুক হচ্ছে দিস ওয়ান। এছাড়া আর কি বুক আছে যে বইগুলো যখন টপোলজি শিখতে চাইছিলাম তখনকার বুক? বিদেশি রাইটারের বুক, অসম্ভব ভালো, কিন্তু ডলার দিয়ে লিখতে হবে, ডলার দিয়ে নিতে হবে। সেই ইন্ডিয়ান এতে GF সাইমন্স, তার হচ্ছে টপোলজির বই হচ্ছে দিস ওয়ান। আর কি টপোলজি বুক আছে? একদম দেশি রাইটারের ভালো বুক হচ্ছে দিস ওয়ান। মানবেন্দ্রনাথ স্যারের হচ্ছে স্যার ওই শোভাকর গাঙ্গুলি, মিহির গাঙ্গুলি, BC চ্যাটার্জি, ওনাদের বই হচ্ছে দিস ওয়ান। এই টপোলজির বইটা হচ্ছে এখন আর পাওয়া যাচ্ছে না, কিন্তু এই বইটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাগবে, ঠিকঠাকই লাগবে, কিন্তু আমার নোটটা তোমাদের স্ট্যান্ডার্ড লাগবে, ওই নোটটা আপ টু ডেট করা। তো সেই নোটটা পড়ো, যথেষ্ট, এনাফ, আর কিচ্ছু পড়তে হবে না। এই হলো টপোলজি জায়গা। এবার তোমরা এই সাবজেক্টটা নেবে না সেটা পরে ডিসাইড করো, আরও ঘাটবে, বুঝবে যে আমার সেই ক্যাপাসিটি আছে কি না, সেইগুলো ঘাটবে, তারপরে তোমরা ডিসাইড করো। কিন্তু এটা অদ্ভুত রকম সাবজেক্ট, এই সাবজেক্টে তুমি ফেলও করে গেছো, হতে পারে, তবু বলবে যে স্যার ভালো সাবজেক্ট ছিল। ফেল করে যাচ্ছ কিন্তু বলছো ভালো সাবজেক্ট, স্যার আমি ফেল করে কিন্তু কি হয়েছে, কিন্তু সাবজেক্টটা খুব ভালো ছিল। এরকম একটা সাবজেক্ট হচ্ছে টপোলজির ডিটেলস সিলেবাস আমি বললাম। যদি ম্যাট্রিক্স স্পেসটা ভালো বোঝো তাহলে টপোলজিটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা এবার আরও একটু কনসেপচুয়াল আরও পড়তে হবে। কটা লেকচার লাগে? টোটাল 45 থেকে, না প্রায় 50, হ্যাঁ 50-র মতো, 45 থেকে 50 এতগুলো লেকচার লাগবে টপোলজিতে। কমন পাওয়া যাবে, আনকমন নয়, কিন্তু কনসেপচুয়াল। এই হলো টপোলজি, এটা নিয়ে আর কোনো কোয়ারি থাকার কথা নয়। আমি ডিটেলস বলবো, সেই জন্যই আমি তোমাদের আস্তে আস্তে করে বলছি। ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমার লাস্ট ডিসিপ্লিন স্পেসিফিক সাবজেক্ট ইলেকটিভ। এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, অনেক টিচার আমাকে শুরুর দিকে বলেছিল যে ওই স্যার ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াতে পারবে না, ডাইরেক্ট ঘা করেছিল, বলছিল যে না ও ডিফারেন্সিয়াল জিওমেট্রি কী করে পড়াবে, এটা তো অ্যাপ্লাইড টপিক। আমাকে টিচার বলছে যে এটা তো অ্যাপ্লাইড টপিক, ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াবে কী করে, কিন্তু আমি কন্ট্রারি করেছি যে এটা অ্যাপ্লাইড টপিকস নয়, এটা আমার স্পেশালের টপিকস। এটা আমি পড়েছি স্পেশালের ম্যাডাম, ওনার নাম হচ্ছে মঞ্জুষা মজুমদার, MM। এই হচ্ছে সেই বই ডিফারেন্সিয়াল জিওমেট্রি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি যখন SSC পরীক্ষা দেই, আমার স্পেশালের ম্যাডাম আমার ইন্টারভিউ বোর্ডে ছিল। তো
তো স্পেশালের ম্যাডাম ইন্টারভিউ করেছিল, সুবিধাই হয়েছিল, অ্যাডভান্টেজ কিছু পেয়েছিলাম। তো যাই হোক, ডিফারেন্সিয়াল জিওমেট্রির এই হচ্ছে স্পেশালের বই, এটা হলো পিওর ম্যাথমেটিক্সের পার্ট। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রির কত নাম্বার আছে? 165 প্লাস দিস ওয়ান। সিলেবাস খুব সামান্য। তুমি যে কী করে স্যার বুঝলাম সামান্য? আমি যে চলো দেখলেই বুঝতে পারবে। কি আছে? প্রথমেই আছে ইউনিট 1 টেনসার ক্যালকুলাস। সেটা টেনসারের ডেরিভেটিভ করে টেনসার, ম্যাট্রিক টেনসার কী জিনিস, এরকম ছোট্ট একটা জায়গা। যদি বলে স্যার ওই টেনসারের ওই জায়গাটা কোথায় পাবো, আমি যে টেনসারের জায়গা আমরা পাবো এই সেই বই বলেছিলাম যে স্যারের প্রতি রেসপেক্ট বেড়েছিল। এটা কোন বই? এটা হচ্ছে সৌমিত্র মুখার্জির বই, সৌমিত্র মুখোপাধ্যায়ের টেনসার ক্যালকুলাসের বই, যিনি সেই এলপিপিটা করেছিলেন উনার বই। এই বইটাই হচ্ছে সেই টেনসার ক্যালকুলাস। এইটুকু। তার টেনসার ক্যালকুলাস দীর্ঘদিন ছিল, অর্থাৎ এটা পড়াতে কোনো অসুবিধা নেই। তার টেনসার ক্যালকুলাস প্রথম দিকে থাকলো, তার সঙ্গে ডিফারেন্সিয়াল জিওমেট্রির যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে ইউনিট 2-তে থিওরি অফ স্পেস কার্ভ কী জিনিস, প্লেন কার্ভ কী জিনিস, কার্ভেচার কী জিনিস, টর্শন কী জিনিস, সেরেট ফ্রেনেট ফর্মুলা কী, অসকুলেটিং সার্কেল কী জিনিস, থিওরি অফ সারফেস কী জিনিস, এইভাবে করে এই টপিকসগুলো আসবে। দিয়ে পরের আর ইউনিট 3-তে আছে ডেভেলপেবল কী জিনিস, তার সঙ্গে সঙ্গে মিনিমাল সারফেস কী, আর জিওডেসিক কী জিনিস, এই সব কথাবার্তাগুলো দিয়ে ইউনিট 3 দিস ওয়ান, ইউনিট 2 দিস ওয়ান, আর ইউনিট 1 দিস ওয়ান, এইটুকু সিলেবাস। এইবার তুমি বলবে যে স্যার এর ভালো বুক কি? আমি প্রথম দিকে যখন ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়াচ্ছিলাম তখন বিভিন্ন বুক ঘাঁটতে ঘাঁটতে কোন বই নেব, দিয়ে সেই বিদেশি রাইটারের একটা বুক, যেটা তোমাদের যে সিলেবাস ছিল, সিলেবাসে যে বুকটা ছিল সেই সিলেবাসের রেফারেন্স বুক হিসেবে ছিল টি.জে. উইলমোর। এটা আমাকে ডলারে কিনতে হয়েছে, এই বইটা ডলারে কিনতে হয়েছে, যার প্রাইস $19.95, কিন্তু অসম্ভব ভালো একটা বুক। বাট আমার মনে হয় এটা নেওয়ার দরকার নেই, কারণ এর থেকে বেটার বুক বেরিয়ে গেছে অলরেডি। তারপরে ডিফারেন্সিয়াল জিওমেট্রি শুধু সাবজেক্ট শেখার জন্য আমি আরও একটা বুক নিয়েছিলাম, সেটা হচ্ছে মিত্তল অ্যান্ড আগরওয়াল, কিন্তু পরে দেখলাম যে না, এটা অতটাও ভালো নয়। তারপরে ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য আরও একটা বুক আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে কে দুবে ডিফারেন্সিয়াল জিওমেট্রি অ্যান্ড টেনসার ক্যালকুলাস। পরের দিকে ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরও একটা বিদেশি রাইটারের বুক আমি নিয়েছি, এগুলো পেয়েছি, এগুলো খুঁজে খুঁজে বের করেছিলাম, সাবজেক্ট শিখবো তার জন্য। ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরউইন ক্রিংসিঞ্চ, ওনার বই হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি দিস ওয়ান, এটাও সব ডলারে দাম লেখা। এরপরে ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরও একটা বুক পেয়েছিলাম, সেটা হচ্ছে এস কুমারসেন স্যার। অর্থাৎ কুমারসেন স্যার হচ্ছে এমন একজন পার্সন, ওনার সব বই আছে, সব ধরনের বই আছে। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রির আরেকটা বই এস কুমারসেন স্যারের। পরবর্তীতে ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য যে বইটা আমি পরের দিকে পেলাম সেটা হচ্ছে মঞ্জুষা মজুমদার ম্যাডামের। এই বইটার একটা সুবিধা কি, পাতলা বই দেখতে পাচ্ছ, তাই এতটা পুরোটাই সিলেবাসে। তাহলে এই বইয়ের সুবিধা কি, স্টেপ জাম্প করে করে সব বলা আছে, কিন্তু এর বাইরে কোশ্চিন আসবে না, এটা যেহেতু মাস্টার ডিগ্রিতে ছিল, তাহলে মাস্টার ডিগ্রিতে কোন সিলেবাসে কোথায় ছিল সব এখানে আছে। ডিফারেন্সিয়াল জিওমেট্রি লাস্ট অ্যান্ড লিস্ট, কিন্তু এই বইটা বেটার। যখন এই বই পেলাম তখন ডিফারেন্সিয়াল জিওমেট্রি আর কিছু নেই, এটা দারুণ একটা বুক। সেই বুকটাই আমি অ্যাজ এ রেফারেন্স হিসাবে লিখেছি। প্রসূন কুমার নায়ক, খুবই ভালো বই। এই বইটা তোমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য নেবে। এছাড়া আরও যে বইয়ের কথা বলছিলাম সেটা হচ্ছে, আমি আর ওখানে দেইনি, ওই মঞ্জুষা মজুমদারের বই, টেনসার ক্যালকুলাসের যে সৌমিত্রের বইটা আছে সেটা, তার সৌমিত্রের বই। আর ডিফারেন্সিয়াল জিওমেট্রির জন্য প্রসূন কুমার নায়ক। যেহেতু টেনসার ক্যালকুলাসের বইটাতে পুরো সিলেবাসটা নেই, যদিও সৌমিত্র স্যার হয়তো বলেছিলেন যে ডিফারেন্সিয়াল জিওমেট্রির বই উনি লিখছেন, কিন্তু সেটা এখনও পাবলিশড হয়নি, সেই কারণে ওই বইটা রেফার করছে না। যদি উনি পাবলিশ করে দেন তাহলে বলতে পারবো যে হ্যাঁ ওই বইটা ভালো হবে, না দেখেই বলতে পারবো বইটা ভালো হবে। তো যাই হোক, এই হলো আমার টোটাল সিলেবাস। কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার ডিফারেন্সিয়াল জিওমেট্রি নেব কিনা। আমি যে অবশ্যই নাও, যদি তোমার মনে হয় যে না আমার পড়ানোটা ঠিকঠাক লাগে, যে স্যার পড়ানো ঠিকঠাক লাগে, আপনার সঙ্গে আমার টন্টিংটা ঠিক আছে, যদি এরকম মনে হয় তাহলে তুমি ডিফারেন্সিয়াল জিওমেট্রি নির্দ্বিধায় নাও। এই টপিকসটা যখন পড়বে তার ম্যাক্সিমাম কোশ্চিন থাকবে টেনসার ক্যালকুলাস থেকে,
অর্থাৎ ইউনিট 1-এ থাকা উচিত ছিল কোশ্চিন সংখ্যা হয়তো 10 নম্বর 15 নম্বর, কিন্তু দেখা যাবে যে 20 থেকে 25 নম্বর শুধু এইটুকু টপিক্সের মধ্যে থাকবে। অর্থাৎ প্রিভিয়াস দিনগুলোতে যে কোশ্চিন হতো সেটা এইখান থেকেই পুরো কোশ্চিনটা প্রায় আসবে। সেই জন্য নির্দ্বিধায় নাও, টপিক্সটা পড়তে ভালো লাগবে, মনে হবে অন্যরকম একটা কনসেপ্ট। এটা কি হবে, এন ডাইমেনশনাল স্পেসের ওপর ডেরিভেটিভ করছো। এন ডাইমেনশনাল স্পেসের ওপর একটা সারফেস থাকলে তার হয়তো তুমি কার্ভেচার বের করছো, তার হয়তো টর্শন বের করছো, এই সব কথাবার্তাগুলো থাকবে। সো খারাপ লাগবে না। ট্যানজেন্ট বের করছো, নর্মাল বের করছো, এই সব কথাবার্তাগুলো এই টপিক্সটার মধ্যে থাকবে। তোমরা খুব কনফিউজ, তোমরা টপিক্সটা পড়তে শুরু করো, দেখবে অন্যরকম লাগবে। এর সঙ্গে যে টপিক্সটা আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। নেক্সট চলে আসি, এটা গেল। এবার তোমরা বলবে স্যার কবে কবে পড়াবে। আমি যে বড্ড টাফ কথা বলে দিলে, এই টাফ কথাটা বললে মানে যে মনে হলো যে স্যার কবে সব দিন পড়াতে হবে। এটা সব দিন পড়াতে হবে, কিচ্ছু করার নেই। ওই জন্য বলেছিলাম যে এই সেমটা এইটুকু তোমরা নিশ্চয় বুঝে যাবে যে না, আপনি স্যার প্রচুর পরিশ্রম করেছেন। তো প্রচুর পরিশ্রম করার মতো টপিক, তো শিডিউল হচ্ছে দিস ওয়ান। এই শিডিউলটা স্ট্রিক্টলি ফলো করা হবে। তো এই শিডিউলটা আমরা মোটামুটি ফলো করব, প্লাস আরও হয়তো আমাকে এক্সট্রা ক্লাস দিতে হবে। ম্যাট্রিক্স স্পেস 2 দিন পড়াতে হবে, টপোলজি 2 দিন পড়াতে হবে, ডিফারেনশিয়াল জিওমেট্রি সপ্তাহে 1 দিন পড়ালে হয়ে যাবে, কমপ্লেক্স অ্যানালাইসিস 1 দিন পড়ালে হয়ে যাবে। এই ক্লাসটাতে মাঝে মাঝে চেঞ্জ করে করে পড়াবো। তো এই হচ্ছে আমার টোটাল শিডিউল। আমাকে হয়তো এক্সট্রা ক্লাস আরও পড়াতে হবে। এই গেল, প্রতিদিনই আছে, 7 দিনে 7 দিন আছে। একদিন মনে বাদ গেছে, কোনো একদিন বৃহস্পতিবারটা বাদ গেছে। তো বৃহস্পতিবারটা বাদ গেছে, সেটাও হয়তো আমরা একটা ডেট দিয়ে দেবো, হতে পারে। এই গেল টোটাল সিলেবাস সংক্রান্ত যাবতীয় কিছু, বুকলিস্ট সংক্রান্ত যাবতীয় কিছু। মোটামুটি যতটা পেরেছি পুরোটা ডিটেলস বলেছি। যারা কনফিউজ, যারা ভাবছো যে কি পড়বো আর কি ছাড়বো, তো কমপ্লেক্স অ্যানালাইসিস ম্যাট্রিক্স স্পেস তোমাকে পড়তেই হচ্ছে, কিছু করার নেই। বাকি বাকি পেপারগুলো তোমরা ডিসাইড করো, তোমরা দেখো যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে, কোন পেপারগুলো পড়লে ভালো হয়, তোমরা অনেকটা বুঝে যাবে। প্রিভিয়াস ইয়ারের যে দাদা দিদিগুলো ছিল তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ারের দাদা দিদি যদি টপোলজি কারো থাকে, সেই দাদা দিদি বলবে যে টপোলজি কিন্তু আমি ফেল করে গেছি রে বাবা, কিন্তু তুই পড়, কারণ ওটা সাবজেক্টটা ভালো। প্রিভিয়াস ইয়ারের ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে সমস্ত দাদা দিদি পড়েছে, তারা এমন কেউ আছে যারা 65-এ 65 পেয়েছে। আর বেশিরভাগ 100% কমন, কোনটা পড়বে আর কোনটা পড়বে না বেশিরভাগ। কিন্তু কেউ হয়তো বলবে যে না, এই টপিক্সটা ওই একটু লিখতে হয়, বেশি লিখতে হয়, এ করতে হয়, এরকম কথাবার্তা বলবে। কিন্তু টপোলজি বেশি লিখতে হয় এগুলো ওসব কিছু বলবে না। কম নাম্বার পাবো কিন্তু ভালো সাবজেক্ট। যাই হোক, এটা গেল। এবার আরেকটা জায়গা শুধু খালি বলে দেওয়ার দরকার আছে, সেটা হলো যে আমাদের এর সঙ্গে অপশনাল পেপার হিসাবে কি কি আছে। অপশনাল পেপার হিসাবে কি কি আছে সেটা বলে দিলে বেস্ট। এই হলো আমার টপিকস পুরোটা, যেখানে সেমিস্টার সিস্টেম হিসেবে আমরা ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালিসিস পড়ছি। সিসি 14টা আমি পড়াই না, সেটা ওয়েন পড়ায়। নিউমেরিক্যাল মেথড আর ডিএসসির যে পেপারগুলো আমি যেটা আমি পড়াবো সেটা হলো ডিফারেনশিয়াল জিওমেট্রি। বাকি যে দুটো পেপারগুলো ম্যাথমেটিক্যাল মডেলিং আর এটা ওয়েন পড়ায়। তার সঙ্গে পয়েন্ট সেট টপোলজি সেটা আমি পড়াবো। বাকি পেপারের মধ্যে অ্যাস্ট্রোনমি আর স্পেস সাইনটা কেউ নেয় না, তো অ্যাডভান্স মেকানিক্সটাও অ্যান্সার পড়ায়। তাহলে আমার টোটাল এটা থাকলো। তাহলে এই দুটো আমি পড়াচ্ছি, তার মানে দুটো সিস তৈরি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আমার যেটা থাকছে কোর্স পেপারে, সেটা হলো আমাদের ম্যাট্রিক্স স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস। তো ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিসের ডিটেলস সিলেবাস আমি টুকটাক বলে দিয়েছি, এটা আর নতুন করে আর বলার দরকার নেই। টোটাল জায়গা দিস ওয়ান। আমরা উইকলি কতদিন পড়াবো সেটাও তোমরা পেয়ে গেলে। আমার মনে হয় না এরপরে
কেউ কনফিউজড হবে যে কোন টপিক পড়বো স্যার, কি পড়বো না পড়বো, এগুলো নিয়ে আর কনফিউশনের কোনো জায়গাই নেই। সব সাবজেক্টই সহজ যদি তুমি বুঝতে পারো। যদি না বোঝো তাহলে সব সাবজেক্টে কঠিন। কিন্তু এইটুকু ক্লিয়ার যে যারা প্রথম থেকে আমার কাছে পড়ছো তারা জানো যে না, সাবজেক্ট আমি বোঝাই বা ডেপথে যাওয়ার চেষ্টা করি, আর বোঝানোর পর ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। ওকে, তো জয়েন করো। যদি মনে হয় যে একটু ট্রায়াল করবো স্যার, তাহলে ট্রায়াল করো কিছু কিছু টপিক। তারপরে তোমার যদি মনে হয় না আমি ঠিকঠাক নিতে পারছি না, টপোলজি ছেড়ে দেবো, সেটা পরে হবে। কিছু কিছু কলেজে সমস্যা হয়, ওই কলেজ এই টপিক দেবে না, ওই কলেজ এই টপিক দেবে না, এই একটা সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো ওভারকাম করে তারপরে তোমরা জয়েন করবে। কিন্তু আপাতত ম্যাট্রিক্স স্পেস কমপ্লেক্স অ্যানালিসিস যেহেতু কম্পালসারি ব্যাপার, ওটা আমরা এই মাসে যেমন পরপর চলবে, তো ওই টপিক্সটাই আপাতত পড়াবো। তারপরে একটা সিলেকশনের ব্যাপার যেহেতু রয়েছে, যে ম্যাট্রিক্স স্পেসটা পড়বো না টপোলজিটা নেবো, না অ্যাডভান্স মেকানিক্স নেবো, না অ্যাস্ট্রোনমি নেবো, না ডিফারেন্সিয়াল জিওমেট্রি নেবো, না ম্যাথমেটিক্যাল মডেলিং নেবো, যেহেতু এরকম ফ্লুইড ডিনামিক্স নেবো, যেহেতু এই ধরনের একটা কনফিউশন আছে, সেই জন্য ডিএসসি পেপারগুলো একটু পরে শুরু করা হবে। ওকে, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই গেল একটা ইন্ট্রোডাকশন জায়গা যেটা দরকার ছিল। ওকে, চলো টাটা সবাইকে।